হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে। মুভিটির নাম আরনমানি 4। মুভির শুরুতে আমরা একজন পুরোহিত ও তার মেয়ে রেনুকে দেখতে পাই। দুজনে নৌকায় চড়ে মন্দিরের দিকে যাচ্ছে। পাশের গ্রামের এক ঐতিহাসিক মন্দিরে দেবীর বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এ দেবীর পূজা বেশ ধুমধাম করে পালন করে গ্রামবাসীরা। রেনু তার বাবার কাছে জানতে চায় কেন এই বিশেষ পূজার আয়োজন করা হয়। উত্তরে পুরোহিত বাঘ নামের ক্ষমতাধর অপশক্তির ব্যাপারে জানায়। বাঘ নামের এই অপশক্তি পানিতে ও স্থলে দুই জায়গায় বসবাস করতে পারে, আর কারো রূপ ধারণ করতে চাইলে ওই ব্যক্তিকে হত্যা করে তার রূপ ধারণ করে থাকে। তবে এই বাঘকে কোনোভাবে বন্দি করতে পারলে নিজের গোলাম বানিয়ে রাখা যায়। শত শত বছর ধরে অনেক মানুষ বাঘকে বশ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। এভাবে অনেক বছর পর কিছু তান্ত্রিক বাঘের আত্মাকে বশ করতে সক্ষম হয়। তারা বাঘের আত্মাকে একটি পাত্রে ভরে পাত্রটি নদীতে ফেলে দিয়েছে। গ্রামের মানুষ বিশ্বাস করে এই দেবীর আশীর্বাদী ওই তান্ত্রিকরা বাঘকে বন্দি করতে সক্ষম হয়েছিল। তাই খুব ধুমধাম করেই এই দেবীর পূজার আয়োজন করা হয়। গল্প শুনতে শুনতে হঠাৎ রেনুর হাতের আঙুল সামান্য পরিমাণে কেটে যায়। রেনু হাত নদীর পানিতে ধুয়ে নেয়, যার কারণে রেনুর হাত থেকে বের হওয়া রক্ত নদীর পানিতে মিশে যায়। এরই মাঝে পুরোহিতের হাতের বৈঠা নদীর মাঝে থাকা একটি পাত্রে আটকে যায়। পুরোহিত বৈঠাটি ছাড়ানোর জন্য জোরে জোরে টানতে থাকে, যার ফলে আঘাত লেগে পাত্রটি ভেঙে যায়। দুর্ভাগ্যবশত ওই পাত্রে বন্দী ছিল বাঘ নামের সেই অপশক্তি। পাত্রটি ভেঙে যাওয়ায় বাঘের আত্মা বন্দি দশা থেকে মুক্ত হয়। পুরোহিত এসবের কিছুই বুঝতে পারে না। পুরোহিত পিছন ফিরে দেখে রেনু বিশাল সাইজের মাছ নিয়ে মাছটি কাঁচা খাচ্ছে। এটা দেখে পুরোহিত অনেক অবাক হয়ে যায় এবং রেনুকে মাছটি ফেলে দিতে বলে। ঠিক সেই সময় একটা ভারী বস্তুর সাথে পুরোহিতের নৌকা ধাক্কা খায়। পুরোহিত পিছনে ঘুরে দেখে রেনুর লাশ। পুরোহিত বুঝে যায় বাঘ রেনুকে হত্যা করে রেনুর রূপ ধারণ করেছে। পুরোহিত কিছু বুঝে ওঠার আগেই বাঘ তার হাতের মাছটি ফেলে দিয়ে পুরোহিতের ওপর আক্রমণ করতে এগিয়ে আসে। তখনই পুরোহিত তার কাছে থাকা গঙ্গাজল বাঘের গায়ে ছিটিয়ে দেয় এবং বাঘকে মন্ত্রের মাধ্যমে বশ করে নেয়। পুরোহিত বাঘকে বলে, তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস, তাই তোকে আমার মেয়ে হয়েই আমাদের সাথে থাকতে হবে। যেহেতু বাঘের আত্মাকে পুরোহিত বশ করেছে, তাই বাঘ পুরোহিতের গোলাম হয়ে গেছে। তাই বাঘের ইচ্ছা না থাকলেও তাকে তাদের সঙ্গে থাকতে হবে। পরবর্তী সিনে আমরা সারভানা নামের একজন উকিলকে দেখতে পাই। সারভানার এক আন্টি সারভানার সঙ্গে থাকে। সারভানার একটি ছোট্ট বোন আছে, যার নাম সেলভি। সারভানা তার বোনকে অনেক ভালোবাসে। প্রায় 10 বছর আগে সেলভি একটা ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা সেলভি ও তার পরিবারের সবাইকে দেখতে পাই। স্বামী ও 2 সন্তান নিয়ে বেশ সুখের সংসার সেলভির। একটা বাংলো বাড়িতে থাকে তারা। মেয়ের নাম শক্তি এবং ছেলের নাম সারভানা, অর্থাৎ সেলভি তার ভাইয়ের নামই নিজের ছেলের নাম রেখেছে। সেলভির স্বামী সন্তোষ একজন ইঞ্জিনিয়ার, তারই সাথে সে রিয়েল এস্টেটের ব্যবসা করে। প্রতিদিনের মতো সন্তোষ জগিং করতে বের হয়। সন্তোষ যেই রাস্তায় জগিং করে সেই জায়গাটা অনেকটা জঙ্গলে ঘেরা। জগিং করার সময় সন্তোষের সাথে রাবি নামের একটা ছেলের সাথে দেখা হয়। রাবি ক্যামেরায় প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করছিল। এই রাবি হচ্ছে গ্রাম প্রধানের ছেলে। রাবিকে দেখে সন্তোষ একটু কুশল বিনিময় করে আবারও জগিংয়ে মনোযোগ দেয়। কিছু দূর যাওয়ার পর সন্তোষ দেখে পুরো রাস্তা সাদা ধোঁয়ায় ছেয়ে গেছে। হঠাৎ একটা হাত সন্তোষকে টেনে ধোঁয়ার মাঝে নিয়ে যায়। তারপর সন্তোষকে হত্যা করে সন্তোষের রূপ ধরে সন্তোষের বাড়ি চলে আসে। অপশক্তি সেলভির কাছে জানতে চায় বাচ্চারা কোথায়। সেলভি বুঝতেও পারে না তার সামনে কে দাঁড়িয়ে আছে। ওই সময় সেলভিকে কয়েকজন লোক ডাকাডাকি করতে শুরু করে। সেলভি বাহিরে বের হয়ে জানতে চায় কি হয়েছে। গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে কিছু একটা বলে। গ্রামবাসীর কথা শুনে সেলভি ঘাবড়ে গিয়ে ছুটতে শুরু করে।
কিছুক্ষণ পর রাবি ভিডিও করতে করতে সেলভির বাড়ির সামনে চলে আসে। হঠাৎ বাড়ির ভেতর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে। রাবি কৌতূহলবশত বাড়ির ভিতর ঢুকে পড়ে, দেখে কুয়ার পাশে সেলভির মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর রাবি কুয়ার ভেতর তাকিয়ে দেখে সেখানে সেলভির মৃতদেহ ঝুলছে। এই ঘটনার কিছুদিন পর একজন কনস্টেবল সারভানাবের বাড়িতে গিয়ে জানায় সেলভির হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা গেছে। হাজব্যান্ডের মৃত্যুর শোক সহ্য না করতে পেরে সেলভিও সুইসাইড করেছে। বোনের মৃত্যুর সংবাদ শুনে সারভানাব পাগলের মতো হয়ে যায়। পরদিন তারা সেলভির বাংলো বাড়িতে চলে যায়। সেখানে গ্রাম প্রধান সহ গ্রামের অনেক লোককে দেখতে পায়। এছাড়াও সেখানে বাংলোর মালিকও ছিল। বাংলোর মালিকও তার নাতনি মায়া সেলভির মৃত্যুর পরে এখানেই থাকে। মায়া একজন ডাক্তার। জমিদার সারাদিন মায়ার বিয়ের স্বপ্ন দেখে, কিন্তু মায়া এখনই বিয়ে করতে চায় না। সে আগে একটা হসপিটাল খুলতে চায়, তারপর বিয়ের কথা চিন্তা করবে। পরের সিনে আমরা দেখতে পাই সেলভির ছেলে সারভানাব বাবুল দিয়ে খেলছে। হঠাৎ ছোট ছোট বাবুল একত্রিত হয়ে বড় বাবুলে পরিণত হয়। সারভানাব এসব দেখে ভয় পায়। সারভানাব দৌড়ে ঘর থেকে বের হতেই যাবে, তখন সেলভির ভাই সারভানাব তাকে কোলে নেয় এবং জিজ্ঞেস করে, তোমার নাম কি? যখন সারভানাব জানতে পারে তার বোন তার নামই নিজের ছেলের নাম রেখেছে, তখন সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সারভানাব বুঝতে পারে সে যেমন সেলভিকে মিস করত, সেলভিও তাকে সেরকমই মিস করত। পরবর্তী সিনে সেলভির মেয়ে শক্তিকে দেখানো হয়। সে মাথায় চোট পাওয়ার কারণে কোমায় চলে গেছে। মায়াই শক্তির দেখাশোনা করে আসছে। সারভানাব শক্তির শারীরিক অবস্থা জেনে নেয়। পরদিন সকালবেলা রাবি সারভানাবকে নিয়ে সেলভির কবরের কাছে যায়। কবরের সামনে বসে সারভানাব ভাবতে থাকে সেলভি তাকে কথা দিয়েছিল সে কখনো সুইসাইড করবে না। সারভানাব নিশ্চিত যে সেলভি কখনোই সুইসাইড করবে না। অবশ্যই সেলভির মৃত্যুর পেছনে কোনো কারণ আছে। সেলভির মৃত্যুর বিষয়ে ডিটেইলে জানার জন্য রাবিকে নিয়ে লোকাল পুলিশ স্টেশনে যায়। সেখানকার পুলিশ সারভানাবকে কোনো হেল্প করে না। তখন একজন কনস্টেবল বলে গ্রামে 2 দিন পরে দেবীর পুজো হবে, তাই ইন্সপেক্টর সহ সকল পুলিশ ব্যস্ত আছে, আপনি বরং কয়েকদিন পরে আসুন। এই কনস্টেবল সাধারণত সেই পূজার কথা বলছিল যেই পূজার কথা পুরোহিত তার মেয়েকে বলেছিল। পুলিশের কোনো হেল্প না পেয়ে সারভানাব অনেকটা হতাশ হয়ে পড়ে। সারভানাব ও রবি জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফেরার পথে বলে, আপনার বোনকে কয়েকজন লোকের সাথে ছুটতে ছুটতে বাইরে যেতে দেখেছিলাম। এর কিছুক্ষণ পর কুকুরের চিৎকার শুনে কুয়ার ভিতর তাকিয়ে দেখি আপনার বোনের মৃতদেহ ঝুলছে। রাবি ক্যামেরার ধারণ করা ভিডিও ফুটেজ দেখায়। সারভানাব ক্যামেরায় একজন তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিককে দেখে মনে হচ্ছিল যে সে সন্তোষকে ফলো করছে। রাবি বলে, সেলভিকে কবর দেওয়ার সময়ও আমি এই তান্ত্রিককে দেখেছিলাম। তখন সারভানাব মনে করে সেলভির মৃত্যুর পেছনে অবশ্যই এই তান্ত্রিকের হাত রয়েছে। অপরদিকে তান্ত্রিক বাংলোর আশেপাশেই তার জপমালা নিয়েই ঘুরছিল। হঠাৎ করে কোনো এক অদৃশ্য শক্তির কারণে জপমালা ঘুরতে থাকে। অপরদিকে সারভানাব ও রাবির গাড়ির সামনে অদ্ভুত রকমের এক প্রাণী চলে আসে। সারভানা চেক করার জন্য গাড়ি থেকে নামলে তার সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কোনো এক অপশক্তি বিভিন্ন রূপে এসে সারভানাবকে ভয় দেখাতে শুরু করে। রাবি এই সময় গাড়ির মধ্যেই ছিল। হঠাৎ সে গাড়ির সামনে সেলভিকে দেখতে পায়। সে অনেক ভয় পেলেও ক্যামেরা ওপেন করে সেলভিকে রেকর্ড করার চেষ্টা করে। সাথে সাথে সেলভি গাড়ির ভিতর চলে আসে। রাবি চিৎকার করে ওঠে। সারভানা রাবির চিৎকার শুনে গাড়ির কাছে চলে আসে। সে রাবিকে দেখতে পায় না, দেখে রাবির ক্যামেরাটা পড়ে আছে। সারভানাব ক্যামেরার হাতে নিয়ে ফুটেজ চেক করতে গেলে আবার সেই তান্ত্রিককে দেখতে পায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মায়া সারভানাবকে নিয়ে গ্রামের সেই মন্দিরে যায়, যেখানে আর 2 দিন পরে পূজা অনুষ্ঠিত হবে। গ্রামবাসীরা দেবীর এক বিশাল মূর্তি তৈরি করেছে। মন্দিরের ঠিক উল্টো দিকে একটা অসুরের মূর্তিও তৈরি করা হয়েছে। রীতি অনুযায়ী পূজার দিন দেবীর হাত দিয়ে অসুর বা অপশক্তি বিনাশ করা হবে। বিভিন্ন জায়গা থেকে অনেক পুরোহিত ও মানুষ এই অনুষ্ঠানে সামিল হতে এসেছে। এখানে আমরা সেই পুরোহিতকেও দেখতে পাই। পুরোহিত মন্দির ভিতর প্রবেশ করার সময়
মন্দিরের ওপর কিছু একটা দেখে ঘাবড়ে যায়। পুরোহিত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সারভানা বাংলোতে ফেরার পর আবারও জঙ্গলের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর সে রাবির গাড়ি দেখতে পায়। গাড়িটা একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। সারভানা গাড়ির কাছে গেলে দেখতে পায় যেই গাছের সাথে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাছের উপরই রাবির মৃতদেহ পড়ে আছে। সারভানা দ্রুত পুলিশের কাছে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রাবির বাবা চলে আসে। রাবির বাবা রাবির মৃতদেহ দেখে কাঁদতে কাঁদতে বলে, 2 দিন পরেই তোর জন্মদিন ছিল, কত আয়োজন করব ভেবেছি, আর তুই চলে গেলি। ওইদিকে সারভানাব পুলিশকে তান্ত্রিকের বিষয়ে জানায়, কিন্তু পুলিশ সারভানাবকেই সন্দেহ করে। ঠিক ওই মুহূর্তেই জঙ্গলের ভিতর সারভানাব ওই তান্ত্রিককে দেখতে পায়। সারভানাব দ্রুত তান্ত্রিকের পিছু করতে শুরু করে, কিন্তু তান্ত্রিককে ধরতে পারে না। সারভানাব আবারও পুলিশের কাছে গিয়ে তান্ত্রিকের পালিয়ে যাওয়ার বিষয়টা জানায়। পুলিশ এবার সারভানাবের কথা বিশ্বাস করে। সারভানাবের সাথে তান্ত্রিককে খোঁজার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ খোঁজার পরে গহীন জঙ্গলে তান্ত্রিকের আস্তানা দেখতে পায়। তান্ত্রিক আস্তানায় নেই, তবে সেখানে সারভানাব সান্তোষ, রাবি, সেলভি ও শক্তির ছবি খুঁজে পায়। এসব দেখে পুলিশেরও সন্দেহ হয়। সান্তোষ, সেলভি ও রাবির খুনের পেছনে হয়তো এই তান্ত্রিকেরই হাত রয়েছে। পুলিশ ইন্সপেক্টর দ্রুত অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাড়াতাড়ি তান্ত্রিকের আস্তানা থেকে বের হয়ে চলে আসে। ওইদিকে তান্ত্রিক তার আস্তানার সামনে বড় একটা গাছের উপর থেকে সবাইকে দেখছে। তান্ত্রিকের হাতে পুলিশ ইন্সপেক্টরের ছবি, তাহলে তার নেক্সট টার্গেট পুলিশ অফিসার। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সারভানাব সেলভির একটি অ্যালবাম খুঁজে পায়। সেখানে শক্তির জন্মদিনের কিছু ফটো ছিল। হঠাৎ সারভানাবের চোখ শক্তির ডেট অফ বার্থের দিকে যায়। শক্তির ডেট অফ বার্থ ছিল কাল, অর্থাৎ পুজোর দিন। রাবির জন্মদিনও শক্তির জন্মদিন একই তারিখে। সারভানাবের কাছে এটা রহস্য মনে হয়। সারভানাব নিজের সন্দেহ দূর করার জন্য কাউন্সিলর অফিসে গিয়ে এলাকার সবার ডেট অফ বার্থ চেক করে। সব ফাইল চেক করে আরও একটি বিস্ময়কর বিষয় জানতে পারে। রাবি, শক্তি ও ইন্সপেক্টরের ডেট অফ বার্থ একই তারিখে। শুধু তাই নয়, তাদের শরীরে একই রকম জন্মদাগ রয়েছে। সারভানাব বাংলাতে ফিরে শক্তির জন্মদাগটি দেখে পুরোপুরি নিশ্চিত হয়। রাবি ও ইন্সপেক্টরের সাথে সাথে শক্তিও তান্ত্রিকের টার্গেটে আছে। সারভানাব শক্তিকে অন্য রুমে শিফট করে, যাতে কেউ জানতে না পারে শক্তি কোথায় আছে। সারভানাব মায়াকে সব কিছু জানায় এবং শক্তির দিকে খেয়াল রাখতে বলে। অন্যদিকে ইন্সপেক্টর দেখে তান্ত্রিক তাকে ফলো করছে। ইন্সপেক্টর তান্ত্রিককে দেখে ফেলায় তান্ত্রিক পালাতে শুরু করে। এটা দেখে কনস্টেবল ও ইন্সপেক্টর তান্ত্রিকের পিছু করতে থাকে। তান্ত্রিককে খুঁজতে গিয়ে কনস্টেবল ও ইন্সপেক্টর আলাদা হয়ে যায়। তখনই সারভানা সেখানে পৌঁছে যায়। তখনই সারভানাবের সাথে কনস্টেবলের দেখা হয়। সারভানা ও কনস্টেবল একসাথে ইন্সপেক্টরকে খুঁজতে শুরু করে। ওইদিকে ইন্সপেক্টরকে একা পেয়ে তান্ত্রিক তার সামনে চলে আসে এবং তন্ত্রবিদ্যার মাধ্যমে তাকে অজ্ঞান করে মাটিতে শুইয়ে দেয়। তারপর কিছু একটা করার চেষ্টা করছিল। তখনই কনস্টেবল ও সারভানাব চলে আসে। সারভানাবের হাতে একটা মশাল ছিল, সেটা তান্ত্রিকের দিকে ছুঁড়ে তাকে ইন্সপেক্টরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর সারভানাব তাকে অ্যাটাক করে জানতে চায় কেন সে ইন্সপেক্টরকে মারতে চায়। তান্ত্রিক বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি ইন্সপেক্টরকে বাঁচানোর চেষ্টা করছিলাম। সারভানাব তান্ত্রিকের কথা বিশ্বাস করে না। হঠাৎ ইন্সপেক্টরের শরীর আপনা আপনি শূন্যের ওপর ভাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টরের শরীর মাটিতে পড়ে যায় এবং মৃত্যু হয় ইন্সপেক্টরের। এরপর সারভানাব বিশ্বাস করে তান্ত্রিক নয়, অন্য কোনো অপশক্তি এসব করছে। একই সময় বাংলোর মধ্যে শক্তি কোমা থেকে জেগে ওঠে। তখন শক্তির ভাই সারভানাব তাকে দেখছিল। সারভানাব খেয়াল করে রুমের ভেতর তাদের মা অর্থাৎ সেলভি বসে আছে। সে হাতের ইশারায় ছেলেকে কাছে ডাকে। অন্যদিকে তান্ত্রিকের কথায় পুলিশ পুরোহিতকে খুঁজতে যায়। পুরোহিতের বাসায় পুলিশ গিয়ে দেখে পুরোহিত ও তার স্ত্রী মরে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল অনেক দিন আগেই মৃত্যু হয়েছে তাদের। মন্দির ও বাংলোতে যে পুরোহিতকে দেখা গেছে সেই পুরোহিত ছিল না, বাঘ। পুরোহিতকে হত্যা করে পুরোহিতের রূপ নিয়ে শক্তিকে মারতে গিয়েছিল।
তান্ত্রিক পুলিশকে জানায় তান্ত্রিকের পূর্বপুরুষেরা বহু চেষ্টার পর বাঘকে বন্দি করতে সক্ষম হয়েছিল, কিন্তু কয়েক বছর আগে বাঘের আত্মা আবারও মুক্ত হয়েছে। একদিন পুরোহিতের মেয়ের মৃতদেহ গ্রামের সবাই দেখতে পায়। পুরোহিতের মেয়ের মৃতদেহ দেখে তান্ত্রিক বুঝতে পারে বাঘ পুরোহিতের মেয়ে রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তাই সে পুরোহিতের সাথে দেখা করতে যায়, কিন্তু তার বাড়ি গিয়ে জানতে পারে পুরোহিত তার পরিবার নিয়ে পালিয়ে গেছে। যাই হোক, তান্ত্রিক পুরোহিতকে খুঁজতে শুরু করে। একদিন জানতে পারে পুরোহিত তার মেয়েকে নিয়ে এই গ্রামে এসেছে, তাই তান্ত্রিকও এই গ্রামে চলে আসে। পুরোহিত বাঘের আত্মাটাকে একটি কলসে ভরে মন্দিরের চূড়ায় রেখেছিল। বাঘ সেটা জেনে গিয়েছিল এবং সে সেটা নিয়ে নেয়, আর বাঘকে বন্দি করায় রাখার কারণে পুরোহিত ও তার স্ত্রীকে মেরে ফেলে। বাঘ তার আত্মা ফিরে পেলেও তার শক্তি ফিরে পায়নি। তার শক্তি ফিরে পেতে হলে এমন 3 জনকে বলি দিতে হবে যাদের জন্ম পুজোর দিন হয়েছিল। আর এ কারণেই বাঘ রাবি, ইন্সপেক্টর ও শক্তিকে টার্গেট করেছিল, কারণ তাদের 3 জনেরই জন্ম ওই বিশেষ দিনে হয়েছিল। প্রথমে বাঘ শক্তিকে হত্যা করতে চেয়েছিল, তাই সে সন্তোষকে হত্যা করে তার রূপ নিয়ে সেলভির কাছে যায় আর জানতে চায় বাচ্চারা কোথায়। তখন সেলভির পাশে থাকা আয়নায় সেলভি বাঘকে দেখে নেয়, আর সেলভি বুঝতে পারে এই অপশক্তি তার সন্তানদের হত্যা করতে এসেছে। সেলভি অনেক কৌশল করে বাঘের কাছ থেকে তার সন্তানদের লুকিয়ে রাখে, কিন্তু সেলভি বাঘের কাছে ধরা পড়ে যায়। বাঘ সেলভিকে আঘাতের পর আঘাত করে, কিন্তু সেলভি তার সন্তানদের বুঝতে দেয় না যে এই বাঘ তাকে হত্যা করতে যাচ্ছে। বাঘ সেলভিকে হত্যা করে তার মৃতদেহ কুয়োয় ঝুলিয়ে দেয়। ওইদিকে কিছু গ্রামবাসী এসে সেলভির রূপে থাকা বাঘকে বলে তার স্বামীকে জঙ্গলের মৃত অবস্থায় পাওয়া গেছে। যেহেতু বাঘ সেলভির রূপে ছিল, তাই সে তখন সন্তোষের কাছে যায়। অন্যদিকে শক্তি তার মাকে খুঁজতে শুরু করে। যখন শক্তি কুয়োর কাছে এসে মায়ের মৃতদেহ দেখে, তখন সে হতবাক হয়ে যায়। সে স্লিপ কেটে পড়ে যায়, এতে তার মাথায় আঘাত লাগে। এরপর বাঘ অনেকবার শক্তিকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু সেলভির আত্মা কিছু করতে দেয়নি। সব কিছু শুনে ডিএসপি বিশ্বাস করে না তান্ত্রিকের কথা শুনবে কিনা, তাই তান্ত্রিককে লকআপে রাখা হয়। কিন্তু ডিএসপি চলে যাওয়ার পর বাঘ চলে আসে। বাঘ তার অপশক্তি ব্যবহার করে পুলিশ সদস্যদের মারধর শুরু করে। তখন তান্ত্রিক বিভিন্ন মন্ত্রের মাধ্যমে বাঘকে তাড়িয়ে দেয়। অন্যদিকে মায়া বাংলোতে ফিরে আসে। মায়া বাংলোতে ঢুকতে যাবে, তখনই স্কুটি থেকে ছিটকে পড়ে যায়। মূলত সেলভির আত্মা তাকে ফেলে দেয়। মায়া আবারও স্কুটি নিয়ে ঢুকতে যায়, তখন সে আবারও পড়ে যায়। তখন সে স্কুটি ছেড়ে একাই বাড়িতে ঢুকে। এবার সেলভি তাকে বাধা দেয় না। সারভানা বুঝতে পারে স্কুটিতে এমন কিছু আছে যেটাকে সেলভি বাংলোর ভিতরে ঢুকতে দিতে চায় না। সারভানাপ খেয়াল করে মায়ার অ্যাপ্রনে রক্তের দাগ লেগে আছে। সারভানাপ এই ব্যাপারে মায়াকে জিজ্ঞেস করলে বলে, আজ পুলিশ স্টেশন থেকে অনেক আহত মানুষ হসপিটালে এসেছে। গ্রাম প্রধান, পুলিশ সহ আরও লোকজন এসেছে। হয়তো তাদের কারোর রক্ত লেগে গেছে। মায়া ল্যাব টেস্ট করে জানতে পারে এটা মানুষের রক্ত নয়, বরং এটা কোনো অদ্ভুত প্রাণীর রক্ত, যে প্রাণী কিনা জল ও স্থল উভয় স্থানেই বসবাস করে। সারভানা বুঝতে পারে না এটা কার রক্ত। তখন মায়া তাকে নিয়ে সেই কেবিনে যায়, কিন্তু সেখানে গ্রাম প্রধান ও তান্ত্রিক কেউই নেই। সারভানা দ্রুত গ্রাম প্রধানের কাছে গিয়ে জানতে চায় তান্ত্রিক কোথায়। গ্রাম প্রধান কোনো জবাব দেয় না, উল্টো তার লোকজন সারভানাপকে মারতে শুরু করে। তারপর সারভানাপ খেয়াল করে গ্রাম প্রধানের গাড়িতে তান্ত্রিকের মৃতদেহ পড়ে আছে। এটা দেখে গ্রাম প্রধান ও হতবাক হয়ে যায়। এদিকে জানতে পারি পুলিশ স্টেশনে যখন হামলা হয়, তখন তান্ত্রিককে মেরে বাঘ তান্ত্রিক সেজে এসেছিল। এরপর দেখানো হয় বাঘ গ্রাম প্রধানকে ভুল বুঝিয়েছিল, বলেছিল বাঘ যদি শক্তির কাছে আসে তাহলে আমরা তাকে বন্দি করব, না হলে বাঘ আমাদের সবাইকে শেষ করে দেবে। কিন্তু বাঘ শক্তির কাছে তখনই যেতে পারবে যখন সেলভির আত্মা এই পৃথিবীতে থাকবে না। তাই সেলভির আত্মাকে সবার আগে জ্বালানোর ব্যবস্থা করতে হবে। গ্রাম প্রধান তাকে তান্ত্রিক ভেবে তার কথায় সায় দিয়েছিল। অন্যদিকে বাঘ তার পৈশাচিক মন্ত্রের মাধ্যমে সেলভির আত্মাকে কবরস্থানে টেনে আনে এবং সেলভির আত্মাকে তার বডির মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে দেয়। অন্যদিকে সারভানাপ মায়াকে ফোন করে বলে শক্তিকে কোথাও লুকিয়ে রাখতে,
কিন্তু এর মধ্যেই বাঘ বাংলোতে পৌঁছে গেছে। সে বাংলোর মধ্যে শক্তিকে খুঁজতে শুরু করে। বাড়ির সবাই মিলে বাঘকে বিভ্রান্ত করা শুরু করে। এরই মাঝে মায়া শক্তিকে নিয়ে পূজার মণ্ডপে চলে যায়। বাঘ ও মায়ার পিছু পিছু সেখানে যায়। এরই মাঝে সর্বনাভ মন্দিরে পৌঁছে যায়। সে শক্তিকে নিয়ে দেবীর মূর্তির সামনে থাকা অসুরের মূর্তির মধ্যে ঢুকে যায়। বাঘও সেই মূর্তির মধ্যে ঢুকে যায়। এখানে বাঘের সাথে সর্বনাভের অনেক লড়াই হয়। এক পর্যায়ে সর্বনাভ শক্তিকে নিয়ে অসুরের মূর্তি থেকে বের হয়ে দেবীর মূর্তির কাছে চলে যায়, কিন্তু বাঘ অসুরের মূর্তি থেকে বের হতে পারে না। তখনই দেবীর হাতে থাকা ত্রিশূলে আগুন লাগিয়ে দেয়া হয়। দ্রুত গতিতে ত্রিশূল গিয়ে অসুরের মূর্তিতে লাগে। অসুরের মূর্তিতে আগুন লেগে যায় আর বাঘও ধ্বংস হয়ে যায়। মুভির শেষে দেখানো হয় মায়ার স্বপ্নের হসপিটাল তৈরি হচ্ছে। অন্যদিকে শক্তি ও তার ভাই একটি অদৃশ্য শক্তির সাথে খেলছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।